আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন, সহকারী শিক্ষক, ৫৭ নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১০ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের ১০ম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ সম্পর্কে জানার আগে চলো আমরা একটু মহাদেশ বিষয়টা কি এই বিষয়ে একটু জানি। মহাদেশ হচ্ছে যে পৃথিবীর বড় বড় যে ভূখণ্ডগুলো আছে এটাকে আসলে মহাদেশ বলা হয়। তোমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে একটু তাকাও তাহলে দেখতে পাবে যে আমাদের পৃথিবীতে টোটাল 7টা মহাদেশ আছে। যেরকম দেখো, একটা হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ওশেনিয়া। এই 7টা মহাদেশ আমাদের পৃথিবীতে আছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত আমরা একটু অবস্থান সম্পর্কে আলোচনা করি। তোমরা যদি ম্যাপের দিকে তাকাও, দেখো একটা ম্যাপের সাধারণত উপরের যে দিকটা থাকে সেটা সাধারণত উত্তর দিক থাকে। উপরের দিকটা হচ্ছে যে উত্তর, আর উত্তরের ঠিক বিপরীতটা হচ্ছে দক্ষিণ। আর উত্তর দিকে মুখ করে তাকালে তোমার ডান হাতটা প্রসারিত করলে যেদিকে যাবে সেটাকে আমরা পশ্চিম বলি, আর পশ্চিমের বিপরীত আমরা তো সবাই জানি যে পূর্ব। এইটা হচ্ছে একটা ম্যাপের দিক। আমরা যদি ম্যাপের দিকটা দেখি তাহলে এশিয়া মহাদেশ অবস্থান দেখো। তোমরা যদি ম্যাপের দিকটা দেখো এভাবে যদি করে দেখাও তাহলে দেখবে যে আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে ঠিক এইটা, রাইট? তাহলে আমরা দেখতে পাই যে উত্তর দিকে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ অবস্থান, তার মানে ম্যাপের উপরের দিকটায়। আর যদি আমি স্পষ্ট করে আমি বলি তাহলে এশিয়া মহাদেশ অবস্থান হচ্ছে যে উত্তর পূর্ব দিকে, মেনলি আমরা উত্তর দিকেই বলবো। এশিয়া মহাদেশটা আসলে পৃথিবীর সবচাইতে বড় এবং জনবহুল একটা মহাদেশ। তোমরা দেখবে যে এর আয়তন, পৃথিবীর মোট আয়তনের ভিতরে এর আয়তন হচ্ছে যে 4,45 লাখ প্রায়, এবং এর জনসংখ্যা হচ্ছে প্রায় 430 কোটি। এর আয়তনটা পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। আমরা বলতে পারি যে এই টোটাল আয়তন হচ্ছে যে পৃথিবীর 30 ভাগের মতো। আর জনসংখ্যার দিক দিয়ে এটা পূর্বে বলেছি যে জনসংখ্যার দিক দিয়ে এটা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে জনবহুল অঞ্চল, এবং এইখানে জনসংখ্যা পৃথিবীর টোটাল জনসংখ্যার মধ্যে এখানে জনসংখ্যা হচ্ছে যে 60% বা 60 ভাগ। আমাদের এই এশিয়া মহাদেশে টোটাল প্রায় 54টা রাষ্ট্র আছে, কিন্তু স্বাধীন রাষ্ট্র মাত্র 48টা। আর এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী যেটা সেটা হচ্ছে ইয়াংজি নদীটা হচ্ছে চীনে অবস্থিত। আমরা যদি একটু দেশের কথা বলি, এশিয়া মহাদেশের যে 48টা স্বাধীন রাষ্ট্র আছে এর ভিতরে তুমি একটু ম্যাপের দিকে তাকালে দেখবে যে দেখো চীন, এই রাষ্ট্রটা কিন্তু বিশাল একটা রাষ্ট্র, এবং এশিয়া মহাদেশের সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে চীন। এটা আয়তনের দিক দিয়েও সবচেয়ে বড় এবং জনসংখ্যার দিক দিয়েও সবচেয়ে বড়, কিন্তু আয়তনের দিক দিয়ে চীন হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র। এশিয়া মহাদেশের 48টা দেশের ভিতরে দেখো আমাদের বাংলাদেশ অবস্থানটা আসলে কোথায়। তুমি দেখবে যে এই যে ঠিক চীন, তারপর হচ্ছে ভুটান, নেপাল, তারপরে বাংলাদেশ। আর বাংলাদেশের একদম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত। তারপরে তুমি দেখবে বাংলাদেশ 2টা দেশের সাথে সীমানা যুক্ত আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, এগুলো কিন্তু সবগুলো রাষ্ট্রই আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থানটা তাহলে কোথায় আমরা একটু দেখি। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায়। আমরা এশিয়া মহাদেশটাকে যদি আবার 4টা ভাগে ভাগ করি তাহলে দেখবো যে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়ায়, বা আমরা দক্ষিণ অঞ্চলে বলতে পারি।
দক্ষিণ অঞ্চলটা কি দেখো, তোমরা সবাই জানো যে ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের আশেপাশে যে রাষ্ট্র আছে টোটাল 8টা রাষ্ট্র মিলে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অবস্থান। আর এই দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ হচ্ছে একটি। দেখো আশেপাশে রাষ্ট্রগুলো ভারত, এদিকে নেপাল, এদিকে পাকিস্তান, তারপর আফগানিস্তান, এরকম শ্রীলঙ্কা, এরকম 8টি রাষ্ট্র নিয়ে হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া অবস্থিত। এশিয়া মহাদেশের সবচাইতে বড় রাষ্ট্র তোমরা জানো, এটা হচ্ছে চীন। আর এবার একটু সবচেয়ে ছোট রাষ্ট্রের সাথে আমরা পরিচিত হই। এইটা হচ্ছে দেখো মালদ্বীপ, একদম ছোট একটা রাষ্ট্র। এশিয়া মহাদেশে মালদ্বীপ একদমই ছোট একটা রাষ্ট্র। আর হচ্ছে যে সবচেয়ে বৃহৎ রাষ্ট্র হচ্ছে চীন। এশিয়া মহাদেশে জলবায়ু নিয়ে যদি আমি একটু কথা বলি, এশিয়া মহাদেশের জলবায়ু আসলে এক এক অঞ্চলে এক এক রকম, কারণ এই মহাদেশটা বৃহৎ একটা মহাদেশ। সুতরাং এখানে তুমি সবকিছু পাবে, তুমি মরুভূমি দেখতে পারবে, তুমি সমুদ্র দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। এশিয়া মহাদেশে সর্ববৃহৎ যে সমুদ্র সেটা হচ্ছে দক্ষিণ চীন। দেখো সবচেয়ে বড় রাষ্ট্র চীন, সবচেয়ে বড় সমুদ্র সেটাও দক্ষিণ চীনে, এবং সবচাইতে দীর্ঘতম নদী যেটা সেটাও কিন্তু ইয়াংচিং, এবং এটার অবস্থান কিন্তু চীন। তাহলে দেখো জলবায়ু নিয়ে একটু বলি। জলবায়ুটা হচ্ছে যে যেহেতু এটার বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকম, আমরা দেখব যে এই মহাদেশের মাঝখান দিয়ে মরুভূমি আছে, মরুভূমির অবস্থান আছে, এবং সবচাইতে সেই অঞ্চলের সবচেয়ে বৃহৎ যে মরুভূমিটা, এটার নাম হচ্ছে গোবি মরুভূমি। আমি যদি বলি তাহলে বলবে যে গোবি মরুভূমি। এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ মরুভূমি। এবং মরুভূমির বৈশিষ্ট্য যদি তোমরা দেখো, যে মরুভূমি একটা বালুকাময় অঞ্চল। এটা হচ্ছে বর্তমানে যে বালুর সমারোহ, অসংখ্য বালুকণা নিয়ে আসলে মরুভূমিটা গঠিত হয়। এবং এই জন্যই মরুভূমি অঞ্চলের যে আবহাওয়াটা এটা সাধারণত উষ্ণ হয়ে থাকে, কারণ তোমরা জানো যে বালু খুব দ্রুত রৌদ্রের তাপ উত্তপ্ত হয়, এবং এখানে যে বায়ুটা বয়ে যায় এটা কিন্তু উত্তপ্ত একটা বায়ু বয়ে। এশিয়ার উত্তর দিকে সাইবেরিয়ার অবস্থান, এবং এই সাইবেরিয়া অঞ্চলটা হচ্ছে যে ঠান্ডা এবং এখানে তুষারপাত হয়, এজন্য এই অঞ্চলটার জলবায়ুটা হচ্ছে শীতল। এশিয়া অঞ্চলের কিছু কিছু অঞ্চল আছে যে শুষ্ক, এবং এইখানে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। যেরকম যে অঞ্চলগুলো শুষ্ক সেগুলো হচ্ছে যে ইরাক, ইরান, জর্ডান, ইসরায়েল। কিছু কিছু অঞ্চলে যেরকম শীতকালে বৃষ্টিপাত হয়, আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু এশিয়ার সারা বছরই বৃষ্টিপাত হয়। যেরকম দেখো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এই দুটো অঞ্চলে সারা বছরই তাপমাত্রা বেশি থাকে, এবং এর ফলে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এশিয়ার বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা করব। দেখো এশিয়া অঞ্চলে সম্পদের পরিপূর্ণ একটা অঞ্চল। এশিয়ার বিভিন্ন সম্পদ, এই অঞ্চলে সব রকম সম্পদ, শস্য বা শিল্প অঞ্চল রয়েছে। দেখো আমরা এক এক করে তোমাদের বলি। প্রথমটা হচ্ছে খাদ্যশস্য। এশিয়া অঞ্চলের প্রায় প্রতিটি দেশে কম বেশি খাদ্যশস্য উৎপাদন হয়। খাদ্যশস্য বিষয়টা কি দেখো, খাদ্যশস্য খাদ্যশস্য হচ্ছে এক প্রকার ঘাস জাতীয় তৃণ, যেটার বীজ থেকে ফল উৎপাদন হয়, এবং এই ঘাস এটা কিন্তু একটা সুপুষ্পক উদ্ভিদ। যেরকম দেখো ধান, গম, ভুট্টা এগুলো। আর তোমরা একটা বিষয় জেনে অবাক হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। তোমরা অবশ্যই বাঁশ দেখেছো, এটা কিন্তু আমরা অনেকে জানতাম না যে এটা ঘাস জাতীয় একটা উদ্ভিদ। তাহলে দেখো এশিয়া মহাদেশের সব অঞ্চলে কিন্তু খাদ্যশস্য উৎপাদন হয়। গম, ভুট্টা, তারপরে দেখো নারকেল, ধান, মশলা, এই ফসলগুলো হচ্ছে যে বা খাদ্যশস্যগুলো হচ্ছে প্রধান, এবং
পৃথিবীর সবচাইতে বেশি ধান এবং গম উৎপাদন হয় কিন্তু আমাদের এই এশিয়া অঞ্চলে। তারপরে দেখো অর্থকারী ফসল। খাদ্যশস্যের পর আমরা দেখব যে অর্থকারী ফসলগুলো কি। অর্থকারী ফসল, অর্থকরী আমরা প্রথম জেনে নিই অর্থকরী ফসল বিষয়টা কি। দেখো কিছু ফসল আসে শুধুমাত্র নিজেদের বা পরিবারের ভোগের জন্য উৎপাদন করা হয়, আবার কিছু ফসল আসে যেটা সরাসরি ব্যবসায়িক কাজের জন্য উৎপাদন করা হয়। যেই ফসলগুলো মুনাফা অর্জনের জন্য উৎপাদন করা হয় এবং যেই ফসলগুলো রপ্তানি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেগুলোকেই আমরা বলি অর্থকরী ফসল। অর্থকরী ফসলের ভিতরে দেখো পাট, তুলা, রাবার, চা এগুলো আছে। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম উৎপাদন হয়। দেখো খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের ভিতরে তাহলে পার্থক্য হচ্ছে যে খাদ্যশস্য উৎপাদিত হয় কিন্তু সরাসরি ভোগের জন্য এবং এটা ছোট আকারে উৎপাদিত হয় আমরা বলতে পারি। আর অর্থকরী ফসল এটা বড় আকারে উৎপাদন হয় এবং এটার মেইন উদ্দেশ্যগতভাবে পার্থক্য হচ্ছে যে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বিক্রির উদ্দেশ্যে এই ফসলটা উৎপাদন করা হয়। তারপরে দেখো খনিজ দ্রব্য। খনিজ দ্রব্য, খনিজ দ্রব্যের বিষয়টিকে দেখো। সাধারণত খনি থেকে যে দ্রব্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে আমরা বলতে পারি খনিজ দ্রব্য। যেরকম দেখো প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, হ্যাঁ এগুলো কিন্তু খনিজ দ্রব্যের আওতাভুক্ত। আর আমরা জানি যে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়া খনিজ দ্রব্যের ভিতরে আছে তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ, এই পদার্থগুলো কিন্তু খনিজ দ্রব্যের ভিতরে আছে। আর এছাড়া বিভিন্ন সম্পদের পরবর্তী যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শিল্প। শিল্প কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক রকম শিল্প কারখানা তোমরা দেখতে পাবে এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল আছে শিল্প কারখানার জন্য বিখ্যাত। যেরকম আমরা দেখি যে জাপান, চীন, ভারত, এইগুলো কিন্তু শিল্পের জন্য খুবই বিখ্যাত। আরো কিছু রাষ্ট্র আছে যেরকম মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এই দেশগুলোতে বিভিন্ন ধরনের শিল্প আছে এবং তোমরা জেনে থাকবে যে বাংলাদেশ হচ্ছে যে পোশাক শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। বাংলাদেশে অনেক পোশাক উৎপাদন হয়। এশিয়ার এই শিল্প কারখানাগুলোর মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে লোহা, ইস্পাত, বস্ত্র মানে হচ্ছে পোশাক যেটা, তারপর হচ্ছে পশম, কাগজ, এই শিল্পগুলো কিন্তু এশিয়া অঞ্চলে বিখ্যাত। তাহলে আমরা কি দেখলাম? দেখো এশিয়ার বিভিন্ন সম্পদের মধ্যে আমরা খাদ্যশস্য দেখতে পেলাম, অর্থকারী ফসল দেখতে পেলাম, খনিজ দ্রব্য দেখতে পেলাম, শিল্প দ্রব্য দেখতে পেলাম। তাহলে আজকে আমাদের এই লেকচারটা আমি একটু সংক্ষেপে আবার বলি, যারা প্রথম থেকে মিস করছে তাদের জন্য। দেখো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশে আমরা দেখেছি যে এশিয়া মহাদেশ সর্বপ্রথম দেখেছি যে মহাদেশ কোনটা। আমরা বলেছিলাম যে বড় বড় ভূখণ্ডগুলোকে আমরা মহাদেশ বলি। তারপর এশিয়া মহাদেশের অবস্থান আমরা বলেছিলাম যে উত্তর দিকে। তারপর হচ্ছে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের অবস্থান আমরা বলেছিলাম। তারপরে এশিয়া অঞ্চল যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল একটা অঞ্চল, সুতরাং এশিয়া মহাদেশের জলবায়ু কিন্তু একই রকম না সব অঞ্চলে। এটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আমরা দেখেছি। কোথাও প্রচুর ঠান্ডা, কোথাও আমরা মরুভূমি দেখতে পেয়েছিলাম, কোথাও আবার বরফ বা তুষারপাত দেখতে পেয়েছিলাম। তারপর আমরা এটাও বলেছিলাম যে এশিয়া মহাদেশের সবচাইতে বড় রাষ্ট্র যেটা চীন এবং সবচেয়ে ছোট রাষ্ট্র সেটা হচ্ছে মালদ্বীপ। আর আমরা যদি পৃথিবীর ম্যাপ দেখি বা মানচিত্র দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের একদম নিকটতম প্রতিবেশী দুটো রাষ্ট্র সেটা হচ্ছে ভারত আর হচ্ছে মিয়ানমার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর তোমাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে, তোমরা জানো যে করোনার
দ্বিতীয় ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে, এবং প্রতিনিয়ত কিন্তু রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। সুতরাং তোমরা সবাই ঘরে থাকবে, এবং তোমাদের একটা ভুলের কারণে কিন্তু, আমি আবার বলি, তোমাদের একটা ভুলের কারণে তোমাদের প্রিয় পরিবারের সদস্য এবং প্রিয় প্রতিবেশীরা, তোমার প্রিয় বন্ধু কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং তোমরা সব সময় হ্যান্ড স্যানিটাইজার রাখবে এবং মাস্ক ইউজ করবে। যখনই বাড়ি যাবে মাস্ক ইউজ করবে। তোমাদের একটু সাবধানতাই কিন্তু তোমার পরিবারকে, তোমার প্রতিবেশীকে, তোমার বন্ধুদেরকে করোনা থেকে রক্ষা করতে পারে। তাহলে ঘরে থাকো, সুস্থ থাকো, মুক্ত থাকো করোনা থেকে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।